পলাশী যুদ্ধের পর 1772 থেকে 1857 সাল অবধি গভর্নর জেনারেলসরা বাংলায় শাসন কার্য পরিচালনা করতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির তত্ত্বাবধানে ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, উইলিয়াম বেন্টিং, লর্ড ওয়েলেসলি, লর্ড ক্যানিং এরা সবাই শাসন কার্যকে পরিচালনা করতেন। 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ইন্ডিয়াতে ব্রিটিশ ক্রাউনকে অ্যাকসেপ্ট করা হয় এবং ভারতে ব্রিটিশ রুল শুরু হয়ে যায়। কুইন ভিক্টোরিয়াকে এমপ্রেস অফ ইন্ডিয়া উপাধি দেওয়া হয় এবং গভর্নর জেনারেল যে পোস্ট, যেখানে ওয়ারেন হেস্টিংসরা কাজ করে গেছেন, সেই পোস্টকে চেঞ্জ করে দেওয়া হয় ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া। লর্ড ক্যানিং, যিনি শেষ গভর্নর জেনারেল ছিলেন, তিনি হয়ে যান ভারতের প্রথম ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া। আজকের অনটক ভিডিওতে আমরা কথা বলবো গভর্নর জেনারেলসদের নিয়ে। তারা তাদের কার্যকালে কোন কোন মেজর রিফরমেশনগুলো করেছেন, কোন কোন মেজর ইভেন্টকে ফেস করেছেন, তাদের কার্যকালে কী কী ইভেন্ট হয়েছিল, সেগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলবো, আজকে একটু আমরা জানবো। দুটো পার্টে ভিডিওটা ভাগ করা আছে, আজকে ফার্স্ট পার্ট। আর ছোট একটা রিকোয়েস্ট, যদি আজকের পার্ট 1 তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সেকেন্ড পার্টের জন্য তোমরা ওয়েট করো। ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল, তাকে নিয়ে একটা প্রথম ভিডিও বানানো রয়েছে, সেটা চাইলে তোমরা দেখতে পারো, লিঙ্ক আই বাটন আর ডিসক্রিপশন বক্সে আমি দিচ্ছি। ওয়ারেন হেস্টিংস বাংলায় শাসন কার্য শুরু করার পরে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম রদ করেছিলেন। এই সিস্টেমটা চালু করেছিলেন রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ যখন বাংলাকে দখল করেন তখন বাংলার প্রশাসনিক ব্যবস্থা অটোমেটিক তার হাতে চলে আসে। তিনি মুঘলদের থেকে রাজস্ব আদায়ের ক্ষমতাটা নিয়ে নেন, মানে কোম্পানি সেই সময় হয়ে যান সর্বেসর্বা, কারণ কোম্পানির কাছে রয়ে গেছে রাজস্ব আদায়ের ক্ষমতা এবং প্রশাসনিক দুটো ক্ষমতায়, দুটো মেন পাওয়ার কোম্পানির কাছে রয়েছে। কোম্পানি তখন রাজস্ব আদায়ের জন্য দুজন ডেপুটি দিওয়ান নিয়োগ করলেন বাংলা এবং বিহারে। তারা সেখান থেকে রাজস্বটা তুলে আনতো, রাজস্ব কালেক্ট করতো এবং সেই রাজস্বকে কোম্পানির খাতে জমা করতো। অন্যদিকে যুদ্ধ পরবর্তী নবাব মির্জাফর তো রয়েছে, কোম্পানির হয়ে শাসন কার্য পরিচালনা করতো, কিন্তু যেহেতু অ্যাকচুয়াল পাওয়ার কোম্পানির কাছে রয়েছে, মির্জাফর কোনো মেজর চেঞ্জেস বা মেজর পরিবর্তন কিছু করতে পারতো না। তার জন্য কিন্তু পারমিশন নিতে হতো নবাব মির্জাফরকে, পারমিশন নিতে হতো কোম্পানির কাছে। এবং এই হিসেবে আমরা দেখতে পারি, মানে বলতে পারি যে কোম্পানি ছিল এমপ্লয়ার আর নবাব ছিল এমপ্লয়। তো ওয়ারেন হেস্টিংস এই ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটাকে ধ্বংস করেছিল, শেষ করেছিল, সেখানটাকে শেষ করে দিয়েছিল এবং নতুনভাবে ঢেলে ভারতের নতুন অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটাকে সাজিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। এছাড়াও ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করা, ট্রিটি অফ সালবাইয়ের মাধ্যমে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ারকে শেষ করা, সেখানে সেই যুদ্ধে ইতি টানা, এই সমস্ত কাজগুলো ওয়ারেন হেস্টিংস করেছিলেন। ওয়ারেন হেস্টিংসেরই শাসনকালে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট বলবৎ করা হয়, কার্যকর করা হয়, যেখানে গভর্নর জেনারেল পোস্টটাকে মেনশন করা হয়। 5 সদস্যের একটা কাউন্সিলের মেম্বার পোস্ট ছিল এই গভর্নর জেনারেল পোস্ট। পরবর্তীকালে এই রেগুলেটিং অ্যাক্টের খামতিগুলোকে পূরণ করে 1784 সালে, মানে ওয়ারেন হেস্টিংসের কার্যকাল শেষ হওয়ার জাস্ট 1 বছর আগে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট কার্যকর করা হয়। হেস্টিংসের পর বাংলার গভর্নর জেনারেল হয়ে আসেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ভারতে অ্যাপিলেট কোর্ট প্রতিষ্ঠা করেছিলেন, লোয়ার গ্রেড কোর্ট প্রতিষ্ঠা করেছিলেন। ট্রিটি অফ সাংরিপাত্তমের মাধ্যমে থার্ড অ্যাংলো মাইসোর ওয়ারকে তিনি শেষ করেছিলেন, কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, পার্মানেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার প্রচলন করেছিলেন এবং ইন্ডিয়াতে সিভিল সার্ভিস ব্যবস্থার প্রচলন করেছিলেন। পার্মানেন্ট সেটেলমেন্টটা কি? বাংলার জমিদারদের তাদের অধিকৃত জমিগুলোর ওপর লিখিতভাবে স্বীকৃতি দেওয়া শুরু হয়েছিল লর্ড কর্নওয়ালিসের সময় থেকে এবং সেটা উত্তরাধিকার সূত্রে দেওয়া হয়েছিল। জেনারেশনের পর জেনারেশন সেই জমির মালিক তারাই থাকবেন। জমিদার তার জমিগুলোকে নিয়ে পার্মানেন্ট সেটেলমেন্টের পর জমিদার তার জমি বিক্রি করতে পারতো, হস্তান্তর করতে পারতো, যা ইচ্ছে করতে পারতো। নির্দিষ্ট সময়ে যদি খাজনা দেওয়া হতো সেই জমির এগেন্সে তাহলে কোম্পানি খুশি, কিন্তু যদি নির্দিষ্ট সময় অবধি খাজনা না পৌঁছাতো কোম্পানির কাছে তাহলে কোম্পানি সেই জমিগুলো কেড়ে নিত এবং সেই জমিগুলো নিলামে উঠত। রাজস্বের পরিমাণ ঠিক হয়ে গেছিল, একটা ফিক্স রাজস্ব হয়েছিল, সেই রাজস্ব কখনো বাড়বে না, সেটাও বলা হয়েছিল পার্মানেন্ট সেটেলমেন্ট ব্যবস্থায়, যে জমিগুলো থেকে জমিদারের যা লাভ হবে, যা টোটাল প্রফিট আসবে, সেই টোটাল প্রফিটের 11 ভাগের 10 ভাগ রাজস্ব হিসাবে যাবে কোম্পানির কাছে এবং 1 ভাগ থাকবে জমিদারের কাছে। লর্ড কর্নওয়ালিসের পর আসেন স্যার জন শোর। স্যার জন শোরের নামটা আমি প্রথমবার ইন্টারনেটে শুনেছি, তোমরা কোথায় শুনেছো একটু জানিও। তো এই স্যার জন শোর দুটো মেজর রিফরমেশন করেছিলেন, একটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1793, আরটা হচ্ছে নন ইন্টারভেনশন পলিসি। তিনি একটা নতুন পলিসি ইন্ট্রোডিউস করিয়েছিলেন, যে পলিসির জন্য একটা মেজর ইভেন্ট তাকে ফেস করতে হয়েছিল, ব্যাটল অফ খারদা, এবং এই পলিসির জন্য কিন্তু ব্রিটিশদের ক্ষতি হয়ে গেছিল। নিজামরা সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রোটেকশনের আন্ডারে ছিল এবং ব্রিটিশরা তাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের সমস্ত রকম সুরক্ষার দায়িত্ব কোম্পানির থাকবে। কিন্তু মারাঠাদের সাথে যখন নিজামদের যুদ্ধ হয়
তখন ব্রিটিশরা এই নন ইন্টারভেনশন পলিসির জন্য নিজামদের কোনো হেল্প করেনি, যার জন্য অন্যান্য প্রিন্সলি স্টেটসগুলোর রাজরাজরাদের ভরসা কোম্পানির উপর থেকে উঠে যায়, বিশ্বাসটা ধীরে ধীরে কমে যায়। কারণ নন ইন্টারভেনশন পলিসির মূল মন্ত্র ছিল যে কোম্পানি ইন্ডিয়ার কোনো ইন্টারনাল পলিটিক্সে বা ইন্টারনাল অ্যাফেয়ার্সে ইন্টারফেয়ার করবে না, ইন্টারভেন করবে না, নাক গলাবে না। কিন্তু যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে প্রথমে নিজামদেরকে, সেখানে উচিত ছিল নিজামদেরকে প্রোটেকশন দেওয়া। নতুন চার্টার অ্যাক্টের মাধ্যমে বলা হয়েছিল যে কোম্পানি যা ইন্ডিয়াতে যা কাজকর্ম করছে, যা কাজকর্ম পরিচালনা হচ্ছে এখানে, সেগুলো কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের বিহাফেই করা হচ্ছে, ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকেই কোম্পানি এখানে শাসন কার্য পরিচালনা করছে। কোম্পানির যে প্রফিট মার্জিন, ডিভিডেন্ড যেটা, সেটাকে এক ধাক্কায় এই নতুন চার্টার অ্যাক্টের মাধ্যমে 10% বাড়িয়ে দেওয়া হয়। মানে যে প্রফিটটা আসতো সেই প্রফিট অর্ধেক যেত ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ইংল্যান্ডে এবং অর্ধেক থাকতো কোম্পানির কাছে। তো নতুন চার্টার অ্যাক্টের মাধ্যমে এই প্রফিট মার্জিন বা ডিভিডেন্ডটাকে 10% বাড়িয়ে দেওয়া হয় এই নতুন চার্টার অ্যাক্টের মাধ্যমে। নতুন চার্টার অ্যাক্টে কাউন্সিলেও কিছু পরিবর্তন করা হয়েছিল। 5 সদস্যের কাউন্সিল যেটা রেগুলেটিং অ্যাক্টে বলা হয়েছিল, সেই কাউন্সিলে 5 সদস্যের জায়গায় 4 জন সদস্যের কথা বলা হয়েছিল। একজন প্রেসিডেন্ট, 2 জন জুনিয়র মেম্বার এবং গভর্নর জেনারেলকে নিয়ে নতুন কাউন্সিল তৈরি হয়, যেখানে গভর্নর জেনারেলকে পাওয়ার দেওয়া হয় তিনি বিশেষ বিশেষ অবস্থায় কাউন্সিলের ডিসিশনকে ওভাররাইড করতে পারবেন, তার জন্য কারো অ্যাপ্রুভেলের দরকার নেই, তিনি একাই যথেষ্ট। বাংলার গভর্নর জেনারেল বম্বে এবং মাদ্রাসে যদি কখনো উপস্থিত থাকেন, তাহলে সেখানকার গভর্নরের ওপর তারা কর্তৃত্ব করতে পারবেন। এবং যদি মত পার্থক্য দেখা দেয়, মতবিরোধ হয়ও, তাহলেও বাংলার গভর্নর জেনারেল যেটা বলবেন সেটাই কিন্তু হবে শেষ কথা। বাংলার গভর্নর জেনারেল যদি কখনো বাংলায় উপস্থিত না থাকেন, কোথাও গেলেন তিনি কাজের জন্য বা যে কোনো সূত্রে তিনি কোথাও গেলেন, তাহলে কাউন্সিলের সিভিলিয়ান মেম্বার্সদের মধ্যে থেকে একজনকে ভাইস প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করা হবে টেম্পোরারিলি, এবং তিনি ওই সময়টুকু, যে সময়টুকু গভর্নর জেনারেল বাংলায় নেই, সেই সময়টুকু তার কাজকর্মগুলোকে ঠিকঠাকভাবে তিনি পরিচালনা করবেন, দেখাশোনা করবেন। আরেকটা কথা বলা হয় নতুন চার্টার অ্যাক্টে, যে যদি কোম্পানির কোনো সিনিয়র অফিসিয়াল কোম্পানিকে না জানিয়ে ছুটি নেয় বা ইন্ডিয়া থেকে অন্য কোথাও চলে যায়, সাপোজ সে ইংল্যান্ডে ফিরে গেল কয়েকদিনের জন্য কোম্পানিকে না জানিয়ে, তাহলে কিন্তু সেটা সেই সিনিয়র অফিসিয়ালের রেজিগনেশন বলে ধরে নেওয়া হবে। এরপর 1798 সালে আসেন লর্ড ওয়েলেসলি। আসার সময়ও যখন তিনি কার্যকাল শুরু করলেন, তখনও কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে টেরিটরি, সেটা কিন্তু ক্যালকাটা, বম্বে এবং মাদ্রাস এই 3টে প্রভিন্সের মধ্যেই আটকে রয়েছে। এর বাইরে সেরকম কোথাও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টেরিটরি নেই। ওয়েলেসলি প্রথমবার একটা নতুন সিস্টেম লঞ্চ করলেন, সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমেই প্রথমবার এই 3টে প্রভিন্সের বাইরে ব্রিটিশ এম্পায়ারকে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু হলো। সাবসিডিয়ারি অ্যালায়েন্স আসলে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটসগুলোর মধ্যে এক প্রকার চুক্তি বা এগ্রিমেন্ট, যেখানে বলা ছিল যে ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটসগুলো এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেমের মাধ্যমে নিজেদের কাছে কোম্পানির সৈন্যদেরকে রাখতে পারবেন এবং কোম্পানির সৈন্যদেরকে নিজেদের কাজে ব্যবহার করতে পারবেন। বদলে কিছু পরিমাণ মেনটেন্যান্স চার্জ কোম্পানিকে দিতে হবে, কারণ সৈন্যদের দেখাশোনার সমস্ত দায়িত্ব বা মেনটেন্যান্সের সমস্ত দায়িত্ব থাকবে কোম্পানির ওপর, এবং তারা যদি এই মেনটেন্যান্স চার্জ না দিতে চান, তাহলে নিজের টেরিটরির কিছুটা অংশ তারা কোম্পানিকে হ্যান্ড ওভার করতে পারেন, একদম পার্মানেন্টলি সবসময়ের জন্য সেটা হ্যান্ড ওভার করতে পারবেন। ইউরোপিয়ান একজন অফিসিয়াল যেহেতু মেনটেন্যান্সের দায়িত্বে থাকছেন, তাই একজন ইউরোপিয়ান অফিসিয়াল সবসময় রেসিডেন্ট হিসেবে সেই প্রিন্সলি স্টেটসে থাকবে এবং সমস্ত রকম করেসপন্ডেন্স, সমস্ত রকম নেগোসিয়েশন, সমস্ত রকম যা যা কিছু হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং প্রিন্সলি স্টেটসের মধ্যে, সেই সমস্ত ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত কিন্তু নেবেন সেই ইউরোপিয়ান অফিসিয়াল যিনি রেসিডেন্ট হিসেবে স্টেটসে থাকবেন। আরেকটা কথা বলা হয়েছিল যে দুটো সাবসিডিয়ারি অ্যালায়েড প্রিন্সলি স্টেটস যদি নিজেদের মধ্যে ঝামেলা করে, তাহলে কিন্তু সেখানে ব্রিটিশ সৈন্যদের কাজে লাগানো যাবে না, যুদ্ধের ক্ষেত্রে সেখানে ব্রিটিশ সৈন্যরা যুদ্ধ করবে না, সেই সমস্যাটা পরস্পরকেই মেটাতে হবে, সেখানে ব্রিটিশরা না গলাবে না, সেখানে ব্রিটিশরা কোনো সাহায্য করবে না। এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স পলিসির মাধ্যমে পরোক্ষভাবে ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটসগুলো নিজেদের সার্বভৌমত্বকে হারাচ্ছিল, নিজেদের সোভারেন্টিকে তারা হারিয়ে ফেলছিল। আর ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে, ভারতের ওপর ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স পলিসি বা সিস্টেমকে একটা বড় পদক্ষেপ বলে মনে করা হয়। এছাড়াও লর্ড ওয়েলেসলি 4th অ্যাংলো মাইসোর ওয়ার ফেস করেছিলেন, 2nd অ্যাংলো মারাঠা ওয়ার তাঁকে ফেস করতে হয়েছিল, তাঁর জীবনকালে বা তাঁর কার্যকালে তিনি এই সমস্তগুলো ফেস করেছেন। 31 ডিসেম্বর ট্রিটি অফ বাসিনের সাইন করার মাধ্যমে 4th অ্যাংলো মাইসোর ওয়ার শেষ হয়, সেই যুদ্ধে তিনি ইতি টানেন। এছাড়াও লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, তৎকালীন ক্যালকাটায় ফোর্ট উইলিয়াম কমপ্লেক্সের মধ্যেই কলেজটাকে তৈরি করা হয়েছিল। লর্ড ওয়েলেসলির পর আসেন স্যার জর্জ বার্লো। স্যার জর্জ বার্লো কিন্তু অ্যাকচুয়াল 5th গভর্নর জেনারেল ছিলেন না,
তিনি আসলে অ্যাক্টিং গভর্নর জেনারেল ছিলেন, কারণ 5th গভর্নর জেনারেল হিসেবে পরবর্তীকালে অ্যাপয়েন্ট করা হয় লর্ড মিন্টোকে। কেন? লর্ড মিন্টোকে অ্যাপয়েন্ট করার আগে যখন স্যার জর্জ বার্লোকে 1805 সালে অ্যাপয়েন্ট করা হয়েছিল, নমিনেট করা হয়েছিল এই পদের জন্য, গভর্নর জেনারেল পদের জন্য, তখন তিনি এমন কিছু করেছিলেন যার জন্য ব্রিটিশদের ক্ষতি হয়েছিল। মানে রিফরমেশনের কাজ কিছু তিনি করেছিলেন কিনা জানা নেই, তবে তিনি ঘটনা কিছু ঘটিয়েছিলেন। যখন প্রথমবার 1805 সালে স্যার জর্জ বার্লোকে নমিনেট করা হয় গভর্নর জেনারেলের জন্য, তখন থেকেই তিনি কোম্পানির খরচ খরচা বাঁচানোর জন্য কর্মী ছাঁটাই শুরু করলেন, এবং কর্মী ছাঁটাই করতে গিয়ে ব্রিটিশ এরিয়া, যেটা ইন্ডিয়াতে ব্রিটিশ টেরিটরি, সেই টেরিটরির অনেকটা অংশ তিনি হাতছাড়া করে ফেললেন, যার জন্য পরবর্তীকালে তার নমিনেশনকে বাতিল করা হয় এবং 1807 সালে মিন্টোকে গভর্নর জেনারেল হিসেবে অ্যাপয়েন্ট করা হয়, তার জায়গায় অ্যাপয়েন্ট করা হয়। আরেকটা ঘটনা তিনি ঘটিয়েছিলেন, সেটা হচ্ছে ভেলোর মিউটিনি। 1806 সালে ভেলোর মিউটিনি বা একটা লার্জ স্কেল ভায়োলেন্সের ঘটনা তাকে ফেস করতে হয়েছিল, তার কার্যকালে হয়েছিল। তো সেটা নিয়ে পরে কখনো কথা হবে, সেটা নিয়ে আজ কথা বলতে গেলে একদম অফ টপিক হয়ে যাব। ফিরে আসি লর্ড মিন্টোতে। তো লর্ড মিন্টোকে এই কারণেই 1807 সালে অ্যাপয়েন্ট করা হয়েছিল অ্যাজ এ গভর্নর জেনারেল। এবং আমরা যদি একদম ওয়ান বাই ওয়ান দেখি, তাহলে কিন্তু আমরা স্যার জর্জ বার্লোর নামটা পাবো না। 5th গভর্নর জেনারেল হিসেবে আমরা লর্ড মিন্টোকেই দেখবো। কিন্তু আমরা যদি সিরিজ ওয়াইজ দেখি, যে ওয়ান বাই ওয়ান বলছি না, মানে একজনের পর একজন বলছি না, আমরা যদি 1 2 3 4 করে দেখি, 1 ফার্স্ট গভর্নর জেনারেল, 2 সেকেন্ড গভর্নর জেনারেল, তাহলে কিন্তু আমরা দেখব স্যার জর্জ বার্লোর নামটা কোথাও না কোথাও উল্লেখ করা রয়েছে। কারণ অ্যাকচুয়াল গভর্নর জেনারেল লর্ড মিন্টোকে বলা হলেও লর্ড মিন্টো কিন্তু ছিলেন 6th গভর্নর জেনারেল। লর্ড মিন্টোর পক্ষ থেকে আমরা দুটো রিফরমেশনের কথা জানতে পারি, মেজর রিফরমেশনের কথা আমরা জানতে পারি। একটা হচ্ছে ট্রিটি অফ অমৃতসর, আরেকটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1813 বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1813। অমৃতসর ট্রিটি আসলে সাইন করা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর মহারাজা রঞ্জিত সিংয়ের মধ্যে, এবং দুপক্ষের মধ্যেই কিন্তু একটা স্বার্থের দিক ছিল। দুপক্ষই নিজেদের স্বার্থের কারণে এই ট্রিটি সাইন করেছিল, যুদ্ধ কিছু হয়নি, স্বার্থের কারণে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ ছিল যে মহারাজা রঞ্জিত সিংয়ের সাপোর্ট, যদি কখনো ফ্রেঞ্চরা আক্রমণ করে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর, যদি কখনো ফ্রেঞ্চরা আক্রমণ করে, তাহলে মহারাজা রঞ্জিত সিংয়ের সাপোর্ট খুব দরকার। সেই কারণে ট্রিটি অফ অমৃতসর ব্রিটিশ সাইন করেছিল, আর মহারাজা রঞ্জিত সিং ট্রিটি অফ অমৃতসর সাইন করেছিল এই কারণে তিনি চেয়েছিলেন তার নিজের যে এরিয়া, রাজ্যের যে পরিধি, সেটাকে বাড়াতে। তো সেই কারণে তিনি সাইন করেছিলেন। আরেকটা যেটা বললাম চার্টার অ্যাক্ট, নতুন চার্টার অ্যাক্ট, যেটা 1813। মিন্টোর যখন কার্যকাল শেষ হচ্ছে, যে বছরে মিন্টোর কার্যকাল শেষ হচ্ছে, সে বছরেই নতুন চার্টার অ্যাক্টকে ইস্যু করানো হয়। আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার রিনিউ করার দরকার হয়েছিল, ইউকে পার্লামেন্ট থেকে তার চার্টার রিনিউ করা হয়েছিল, এবং সেই সঙ্গে এই নতুন অ্যাক্টটাকেও সেখান থেকে ইস্যু করিয়ে নেওয়া হয়, যেটাকে চার্টার অ্যাক্ট 1813 বলা যায় বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1813 বলা যায়। কারণ এই অ্যাক্টের মাধ্যমে, এই নতুন অ্যাক্টের মাধ্যমে ভারতে কোম্পানির কার্যকাল কিছুদিন বাড়িয়ে দেওয়া হয়েছিল, এক্সটেন্ড করা হয়েছিল, মানে কোম্পানির রুলকে বেসিক্যালি কিছুদিন আরও এক্সটেন্ড করা হয়েছিল। লর্ড মিন্টোর পরে লর্ড হেস্টিংস নতুন গভর্নর জেনারেল হয়ে আসেন। তার কার্যকাল ছিল 1813 থেকে 1823। লর্ড হেস্টিংস তার কার্যকাল শুরু করার পরে লর্ড মিন্টোর পর নতুন গভর্নর জেনারেল হয়ে আসেন লর্ড হেস্টিংস। লর্ড হেস্টিংসের কার্যকাল ছিল 1813 থেকে 1823 সাল পর্যন্ত। লর্ড হেস্টিংস তার কার্যকাল শুরু করার পরই প্রথমেই তিনি স্যার জন শোরের নন ইন্টারভেনশন পলিসিটাকে উইথড্র করে নেন, এবং তাকে আরেকটা ইভেন্ট ফেস করতে হয়েছিল, থার্ড বা লাস্ট অ্যাংলো মারাঠা ওয়ার তাকে ফেস করতে হয়েছিল। তিনিই সেই যুদ্ধ লিড করেছিলেন এবং তিনি বিজয়ী হয়েছিলেন সেই যুদ্ধে। তার দুটো রিফরমেশনের কথা আমি এখানে বলছি, সেটা হচ্ছে রায়তওয়ারি সিস্টেম আর মহলওয়ারি সিস্টেম। রায়তওয়ারি সিস্টেম লর্ড হেস্টিংস চালু করেছিলেন বম্বে প্রেসিডেন্সি এবং মাদ্রাস প্রেসিডেন্সিতে। এই সিস্টেমে চাষি বা ল্যান্ড ওনার যে রয়েছে, সেটা চাষি হতে পারে, জমিদার হতে পারে, ল্যান্ড ওনার আর কোম্পানির মধ্যে ডিরেক্ট কানেকশন তৈরি হয়। চাষি ট্যাক্সটা ডিরেক্টলি কোম্পানিকে পে করতো, এবং চাষির কাছে অধিকার ছিল যে সে তার জমি গিফট করতে পারে কাউকে, বন্ধক রাখতে পারে, বিক্রি করতে পারে। যতক্ষণ সেই জমির এগেনস্টে ট্যাক্স কোম্পানির কাছে পৌঁছাচ্ছে, ততক্ষণ কোম্পানি সেই জমি কেড়ে নিতে পারতো না। মাহলওয়ারি সিস্টেমটা কিন্তু এই সিস্টেমটা রায়তওয়ারি সিস্টেম বা জমিদারি সিস্টেমের একটু ওপরে যায়, একটু ইমপ্রুভড। রায়তওয়ারি সিস্টেম, জমিদারি সিস্টেম আলাদা সিস্টেম দুটোই। তো এই দুটো সিস্টেমের ইমপ্রুভড ভার্সন ছিল কিন্তু মাহলওয়ারি সিস্টেম। মাহল অর্থাৎ গ্রাম। রায়তওয়ারি সিস্টেমে কি করা হতো, চাষি এবং কোম্পানির মধ্যে ডিরেক্ট কানেকশন, চাষি ডিরেক্টলি ট্যাক্সটা পে করতো কোম্পানিকে। মাহলওয়ারি সিস্টেমে কি, গ্রাম প্রধানের কাছ থেকে, একটা গ্রাম, সেই গ্রামের প্রধান যিনি, ভিলেজ হেড যিনি, তার কাছ থেকে ট্যাক্সটা কালেক্ট করতো কোম্পানি। সেই গ্রাম প্রধানের দায়িত্ব ছিল সমগ্র গ্রামের মানুষদের কাছ থেকে ট্যাক্সটা কালেক্ট করে নিয়ে এসে সেটা কোম্পানিকে হ্যান্ড ওভার করা। এটা ছিল গ্রাম প্রধানের দায়িত্ব। তো মাহলওয়ারি সিস্টেম চলতো কোথায়? আগ্রা, পাঞ্জাব,
নর্থ ওয়েস্ট ইন্ডিয়া যেটা, সেখানে কিন্তু এই মাহালবাড়ি সিস্টেম চালু করেছিলেন লর্ড হেস্টিংস। লর্ড হেস্টিংসের পর আসেন লর্ড আমহার্স্ট, এবং লর্ড আমহার্স্ট আসার পরের বছরই তিনি দুটো ইভেন্ট ফেস করেছিলেন। ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার আর ব্যারাকপুর মিউটিনি, কলকাতার ব্যারাকপুর মিউটিনি, ব্যারাকপুর রেবিলিয়ন ফেস করতে হয়েছিল তাকে, দুটোই 1824 সালে তাকে ফেস করতে হয়েছিল। অ্যাংলো বার্মিজ ওয়ার কেন হয়েছিল? বার্মা যেটা এখনকার মায়ানমার, তখন ছিল বার্মা, তো বার্মাতে বার্মিজ এম্পায়ার ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এই বার্মিজ এম্পায়ারের মধ্যে নর্থ ইস্ট ইন্ডিয়া যে টেরিটরিগুলো ছিল সেগুলো নিয়ে ঝামেলা শুরু হয়েছিল, কার কন্ট্রোলে থাকবে সেই নিয়ে যুদ্ধ শুরু হয়। কিন্তু সেই যুদ্ধে অ্যাজ ইউজুয়াল ইস্ট ইন্ডিয়া কোম্পানি জেতে এবং আসাম, মণিপুর এই সমস্ত অঞ্চলগুলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে আসে, তাদের হাতে চলে আসে। আজকের অনটক ভিডিওর পার্ট 1 এপিসোড আমি এখানেই শেষ করছি, কারণ এর থেকে বেশি বললে আর হজম করা যাবে না, তো আমি এখানেই শেষ করছি। পার্ট 2 ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, সেখানে আমরা উইলিয়াম বেন্টিং থেকে শুরু করে লর্ড ক্যানিং অবধি আলোচনা করব। অনটক ভিডিওর আজকের পার্ট 1 এর এপিসোড, আজকের গভর্নর জেনারেলদের নিয়ে সমস্ত আলোচনাটা কেমন লাগলো জানাও কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, ইনফরমেশনগুলো একটু শেয়ার করে নাও, সবাইকে জানার সুযোগ করে দাও আমাদের গভর্নর জেনারেল কে ছিলেন, কি কাজ করে গেছেন, তাদেরকে কি ফেস করতে হয়েছিল সেটাও সবাইকে জানার সুযোগ করে দাও। পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো আর দেখতে থাকো ভিডিওস অন টক।